अगर तुम साथ हो, अगर तुम साथ हो, तेरी नजरों में है तेरे सपने, तेरे सपनों में है नाराजी, मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी, तुम साथ हो। যে এক সময় তোমাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা লিখতো সে এখন বলে দেশের গর্ব। এই টুইস্টার জন্য আমাকে 8-9 ঘন্টা বসে থাকতে হতো, এভাবে নাড়াচাড়া না করে, এইভাবে একদম সোজা হয়ে 8-9 ঘন্টা। একজন মহিলা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি এশিয়ান কিনা, তো আমি বললাম হ্যাঁ। বললো কেন আসলে এটা কি তোমার প্রথমবার? আমি বললাম হ্যাঁ। কেন যখন বললাম, যখন বললাম যে আমি কান ফেস্টিভ্যালে আছি, উনি খুশি হয়ে উনি আমার কাছ থেকে আমার লাইফের প্রথম অটোগ্রাফ নিয়ে এলো। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য দুজন মানুষ রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একজনকে, কিন্তু এই একজনের মাঝে আরেকজন বসবাস করে বা আরেকজন আছে, তার সাথে গল্প করব। আজকে আমরা দুজন মানুষের সাথে গল্প করব। প্রথমে আলামিনের সাথে কথা বলবো, তারপর আলীর সাথে গল্প করব। আলামিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেমন লাগছে আসলে এই সময়টা? খুব ভালো লাগছে, সবার অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, শুভকামনা জানাচ্ছে, সব দিক থেকে খুব ভালো আছি। আমি একটু আলামিনের কাছে জানতে চাই যে আলামিনের কাছে আলীর প্রস্তাবটা কবে এলো, কিভাবে এলো, এবং যখন এলো তখন আসলে তোমার কাছে কেমন লেগেছিল বা তোমার রিয়াকশনটা কেমন ছিল? আমার কাছে আলীর প্রস্তাবটা এসেছিল হুট করে। আমি একদিন আড্ডা দিচ্ছিলাম, আমার বন্ধুদের সাথে চা খাচ্ছিলাম টঙ্গের দোকানে বসে বসে। তো হুট করে একদিন আমাকে আদনান আল রাজীব ভাইয়ার কাস্টিং ডিরেক্টর রাসেল কল দিয়েছিল, দিয়ে বলে হ্যালো আলামিন, আমরা একটা ফিল্ম মেক করতে চাচ্ছি, আমরা এখানে আপনাকে কাস্ট হিসেবে চাচ্ছি, তো আপনি যদি ইন্টারেস্টেড হন আমাদের এখানে এসে আপনি একটু অডিশন দিয়ে যান। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমাকে কেন নক দিল, আমি কি অ্যাক্টিং কখনো ফেক কল ভেবেছিলাম। তারপর ভেবেছিলাম যে আমাকে দেখতে তো এতটা অ্যাক্টর ম্যাটেরিয়াল না, তো আমি ভেবেছিলাম যে দেশীয় কোনো রোমান্টিক ফিল্ম হবে হয়তো। তো আমি ওই জন্য রোমান্টিক হিরো হিসেবে চাচ্ছি, হ্যাঁ আমি ভাবছিলাম যে না বলবো, তো মুখের উপর তো না বলা সুন্দর লাগে না দেখতে। তো আমি ওকে বলেছি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি, ভেবে দেখি, ততক্ষণে তুমি তোমার ডিরেক্টরের প্রোফাইলের লিংকটা আমাকে দাও। তো তুমি চিন্তা না যে আদনান আল রাজীব? না, আমি জানতাম না যে, না চিন্তাম না কে, কিন্তু আমি জানতাম না যে এই ফিল্মের ডিরেক্টর কে। তো আমি ভাবছিলাম যে নর্মাল কেউ হবে, আর করবো না খামোকা। তো এরপর ও কি করলো, আমাকে আদনান আল রাজীব ভাইয়ের প্রোফাইলের লিংকটা পাঠালো। তো এই তো আমি যে মুখে বলেছি আমি ও কে প্রোফাইলের লিংকটা দাও, এই কথাটা আমার লাইফের অনেকটাই মানে সেরা কথা হবে যদি সেই হিসাব করি আর কি। কারণ এটা যদি না বলতাম তাহলে তো নাই বলতাম, তাইলে তো আর এই আলী ক্যারেক্টার আমি পাইতাম না, তো আমাকে তো ওরা নিতই না। তো আমি মুখে বলেছি যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে প্রোফাইলের লিংকটা দাও, কিন্তু আমার মনে থেকে না ছিল, আমি না মনে হচ্ছিল যে এটা কি না কি হবে, হ্যাঁ না করবোই না, কেন করব, আমি তো বেশি মানে তুমি তো সিঙ্গার, তো সেই জায়গা থেকে অ্যাক্টিংটা আসলে তোমার, হ্যাঁ আমি কখনো আগে করিও নাই, হ্যাঁ ওই জন্য আমি এটা ভাবছিলাম যে ফেক হবে আর মজা করতেছে, ফ্র্যাঙ্ক হবে, তো ওই জন্য আমি তো সিরিয়াসলি নিই নাই। কিন্তু যখনই আদনান আল রাজীব ভাইয়ার প্রোফাইলের লিংক দিল, সাথে সাথে আমি বললাম হ্যাঁ আমি আসতেছি, আমি অডিশন দেব। তো ওখানে গিয়ে দেখি আমার আগেও নাকি 30 জনের মতো অডিশন দিয়েছিল। তো ওনারা আসলে মানে ওনাদের যে আলীকে চাচ্ছিল, ওনাদের মানে ওরকম আলী পাচ্ছিল না, তো আমার মধ্যেই পেয়েছে আর কি। অডিশনে তোমাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল আলীর জন্য? অডিশনে আমাকে জিজ্ঞেস করে নাই, আমাকে তো মানে কয়েকটা মানে সিন আর কি, মানে ইমোশনাল বা কিভাবে হয় বা এগুলা দেখালো আর কি, কিভাবে হতে, হ্যাঁ স্ক্রিন টেস্ট। তো এরপর আমি মানে দেখালাম আর কি, তো ওনাদের এটা ভালো লাগছে। কি ছিল একটু বলা যাবে? একটু ইমোশনাল হতে, কিভাবে দ্রুত কান্না করতে হয়, তারপর এগুলো আর কি। আচ্ছা ওকে, যখন মানে তুমি আলীর স্ক্রিপ্ট পড়লে বা শুটিংয়ে গেলে, শুটিং করলে, তখন কি একবার মনে হয়েছিল যে এই শর্ট ফিল্মটা হচ্ছে কানের মতো একটা উৎসবে যেতে পারে, কিংবা হচ্ছে যে এত ম্যাসিভ মানুষের কাছে পৌঁছাতে পারে, এরকম মনে হয়েছিল? এরকম মনে হয় আমার কাছে এতটা, তবে ওখানের কেউ বলতেছিল যে আমি শুনছি যেটা মানে অনেক বড় জায়গায় যাবে। তবে আমিও শুরুতেই আমাকে রাসেল এটা বলেছিল, কান ফেস্টিভ্যালের কথা বলেছিল, তো আমি ভেবেছিলাম তো এটা হয়তো ওরা রাসেল আমাকে প্রলোভন দেখাচ্ছে, আশ্বাস দিচ্ছে হবে বা না হবে, তো দেখি যেহেতু আদনান ভাই আছে নিশ্চয়ই ফিল্মটা খুব ভালো জায়গায় যাবে, এইভাবে তো আর উনি ছেড়ে দেবে না ফিল্মটা। তো
অ্যাক্টিং করার সময় মনে হয়েছিল যে কি করতেছি না করতেছি, এই অ্যাক্টিংয়ে এখন এত প্রশংসা পাচ্ছি আমি, এটা স্বপ্নের মতো আসলে। এটা শুটিংটা কোথায় হয়েছিল? সিলেটে না সুনামগঞ্জের দিকে? আচ্ছা, কতদিন শুটিং করেছো ওখানে? শুটিং করেছিলাম 5-6 দিন 7 দিনের মতো, কিন্তু এটা রেডি হতে হতে অলমোস্ট 2 মাসের মতো লেগেছে, কারণ আমাকে লং টাইম প্রসেসিংয়ের মধ্যে যেতে হয়েছিল। আমাকে অনেক ওয়েট লস করতে হয়েছিল, তারপর আমাকে অনেক ডার্ক হতে হয়েছিল, ক্যারেক্টার ডিমান্ড যেহেতু, চুলগুলা লম্বা করতে হয়েছিল। চুল যেহেতু আমার আগেও লম্বা ছিল, তো এই ফিল্মের জন্য আরও লম্বা করতে হয়েছিল। আচ্ছা, মোটামুটি 2 মাস তোমাকে পরিশ্রম করতে হয়েছে এটার জন্য। তুমি তো ঢাকায় থাকো না, তুমি তো থাকো হচ্ছে নোয়াখালীতে। তো এই নোয়াখালী থেকে এসে গ্রুমিং করা বা হচ্ছে নোয়াখালী থেকে এসে অডিশন দেওয়া, এটা একটা ডিফিকাল্ট ছিল না তোমার জন্য? অনেক কষ্টকর ছিল। আমি এখানে এসে থেকে যাইতাম আদনান ভাইয়ার অফিসে, তো আমাকে একটা মানে মেকআপের জন্য একটা লং টাইম প্রসেসিং ছিল, যে একটা টুইস্ট আছে ফিল্মে, তো এটা আমি এখন বলবো না, তো আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। তো এই টুইস্টার জন্য আমাকে 8-9 ঘন্টা বসে থাকতে হতো, এভাবে নাড়াচাড়া না করে, এভাবে একদম 8-9 ঘন্টা বসে থাকতে হতো? 9 ঘন্টা আমাকে সকাল 10টা থেকে একদম সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত এভাবে বসে থাকতে হতো। তো একদম মানে খাওয়া দাওয়াও বন্ধ, তো এরকম বসে থাকতে হতো। তো এটা খুব কষ্টকর ছিল। দ্যাটস মিন হচ্ছে যে আসলে ভালো কিছু পেতে হলে কষ্টটা করতেই হয়, কষ্ট ছাড়া আসলে ভালো কিছু পাওয়া হয় না। এবং তুমি যে 8-9 ঘন্টা বসেছিলে, এই কষ্টটা করেছো, সেটার প্রতিফলন কিন্তু তুমি কানে গিয়ে পেয়েছো, রাইট? আচ্ছা, আমি একটু আলীর কাছে আসতে চাই। সো আলীর মধ্যে আসলে এমন কি আছে যেটা হচ্ছে কান ফেস্টিভ্যালের মতো জায়গায় তাকে গ্রহণ করলো এবং তাকে পুরস্কৃতও করলো? এটার মধ্যে একটা দেশীয় ভাইব আছে, যেটা দেশের কথা বলে, মাটির কথা বলে। আমি ওই শর্ট ফিল্ম, যে আমাদের 11টা ফিল্মের মধ্যে বাকি যে 10টা ফিল্ম ছিল, ওই 10টা ফিল্মও দেখেছি, সব থেকে আমার কাছে আমাদেরটাই ইউনিক লেগেছিল। তো যদিও আমি অ্যাক্টিংয়ে ফিল্মের এত কিছু বুঝি না, এখনো ছোট মানুষ, করে ফেলেছি আবেগের বশে, ভালো কিছু হয়ে গেছে। তো আমি নিজেও আমার ফিল্মটা অনেকটাই বুঝি নাই আসলে। এটা একটা আর্ট ফিল্ম অনেক কঠিন একটা ব্যাপার, এটা বুঝতেও অনেক ব্রেন লাগে, তো এই আর কি। আচ্ছা, যতদূর জানি যে হচ্ছে যে আলী যে চরিত্রটি, সেটি হচ্ছে যে একটি গ্রামের একটি ছেলে যে ডুয়েল কণ্ঠে বা হচ্ছে এরকম না? আচ্ছা, তবে মানে এটা টুইস্ট এখন বলা যাচ্ছে না। আচ্ছা, ওকে, বলা যাচ্ছে। তবে মানে ছেলেটার স্ট্রাগল আছে গান নিয়ে বা ওর মা বাবার নিয়ে, তো অনেক গ্রাম থেকে কিভাবে বেড়ে ওঠা, এই আর কি। তোমার এই যে একটা সত্তা, যেটা হচ্ছে তুমি দ্বৈত কণ্ঠে হচ্ছে গান গাইতে পারো, একসঙ্গে নারী ও পুরুষ কণ্ঠে, তো এইটা কি আসলে তোমার এই সিনেমায় অভিনয় করার জন্য বা হচ্ছে তোমাকে এই কান পর্যন্ত যাওয়ার জন্য কি অনেক বেশি সহযোগিতা করেছে কিনা? এটা যদি বলি, এটা অনেকটাই সহযোগিতা করেছে, কিন্তু আমার ফেসের মধ্যে নাকি একটা ইনোসেন্স ভাব আছে। আদনান ভাইয়া কয়েকটা ইন্টারভিউতে বললো, আমি দেখলাম, তো ওনাদের আমাকেই পছন্দ হয়েছে মূলত। তো হয়তো আমার মধ্যে ওনারা আলীকে খুঁজে পেয়েছে, এবং আমি আলীর জন্য পারফেক্ট ছিলাম হয়তো। ওকে, আচ্ছা, আমি আলীর কাছে একটু জানতে চাই। আলীর কাছে যখন আলীর সিনেমাটা শেষ হয়ে গেল, আলীর কাছে যখন হচ্ছে কানের ইনভিটেশন আসলো, কিংবা হচ্ছে যখন তুমি ফ্রান্স এম্বাসিতে গিয়ে ওনাদের সাথে দেখা করলে, অ্যাম্বাসেডরদের সাথে দেখা করলে, ওই সময়টা আসলে কেমন ছিল এবং তোমার ভিতরে আসলে কি উপলব্ধিটা হচ্ছিল? অনেক টেনশন ছিল আমার এম্বাসিতে যাওয়া। তো আমি একবার ভাবলাম যে ভিসা হবে কি হবে না, তো ভিসা 2 দিনের মধ্যে হয়ে গেছে। তারপর যখন আমি কানা যাচ্ছিলাম, ইমিগ্রেশনে অনেক ভালো সময় কেটেছে। ইমিগ্রেশনে আমাদের দেশের পুলিশরা চিনে ফেলেছে এবং শুভকামনা জানাচ্ছে। তারপর ওই দেশের ইমিগ্রেশনেও যখন বললাম, যে জিজ্ঞেস করলো কই যাচ্ছ, কেন যাচ্ছ, যখন বললাম আমি কান ফেস্টিভ্যালে যাচ্ছি, তখন ওনারাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আমি যখন একটা জায়গায় মানে কিছু একটা অপেক্ষা করছিলাম, তো একজন মহিলা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি এশিয়ান কিনা, তো আমি বললাম হ্যাঁ। বললো কেন আসলে এটা তোমার প্রথমবার? আমি বললাম হ্যাঁ। কেন যখন বললাম যে আমি কান ফেস্টিভ্যালে যাচ্ছি, উনি খুশি হয়ে উনি আমার কাছ থেকে আমার লাইফের প্রথম অটোগ্রাফ নিয়ে এলো। তারপর বললো কি ফ্রান্স, মানে হ্যাঁ ওখানকারই একজন পুলিশ কর্মকর্তা, তো উনি আমার কাছ থেকে প্রথম অটোগ্রাফ নিল। তখন বলে কি কে কবে কোথায় কার ভাগ্য কোথায় চলে যায় জানি না, তবে যখন তুমি অনেক বড় কোনো কিছু হয়ে যাবে তখন এটা আমি অনেক দামি। তো এটা অনেক বড় প্রাপ্তি। একজন ফরাসি মানুষ তোমার সাথে সেইভাবে কথা বললো, তোমাকে কিন্তু খুব ভালো। আমাদের দেশের মানুষের চাইতে ওনারা, মানে আমাদের দেশের মানুষ আমরা তো একটু ভাবটাপ নিয়ে থাকি সবসময়, ইগো থাকে আমাদের, কিন্তু ওনারা কিন্তু খুব ভালো মানুষ, সাদা একদম। ওনাদের স্কিন টোন যেরকম সাদা, ওনাদের মনও এরকম। তো ওনারা মানে একদম সবাইকে র্যান্ডমলি আপনাকে দেখলেও ওনারা অ্যাপ্রিসিয়েট করে আপনার ভালো কিছু দেখলে। এক্স্যাক্টলি। যখন তুমি কানে
মঞ্চে পৌঁছালে, রেড কার্পেটে হাঁটলে, কিংবা ধরো হচ্ছে যখন মঞ্চে বড় স্ক্রিনে হচ্ছে তোমার সিনেমা দেখানো হচ্ছে এবং বিশ্বের বড় বড় মানুষজন তোমার সিনেমা দেখছে, এবং সিনেমা শেষে আমরা যত জানি অনেকক্ষণ দাঁড়িয়ে সবাই হাততালি দিয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েটও করেছে, ওই মুহূর্তটা আসলে কেমন ছিল তোমার জন্য? এটা আমার কাছে ড্রিমি মোমেন্ট ছিল, কারণ আমি যখন রেড কার্পেটে হাঁটতেছিলাম আমার মানে চিন্তা আসলো কি এই লাল কার্পেটে হাঁটার জন্য হাজার হাজার কোটি 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 বলবো না, হাজার হাজার অ্যাক্টর অ্যাক্ট্রেস মডেলদের স্বপ্ন ওরা কিভাবে হাঁটবে, আর আমি এটা না চাইতে পেয়ে গেলাম। তো আমি মানে অনেক থ্যাঙ্কফুল আদনান আলাজি ভাইয়ের কাছে। তো অনেক ভালো লাগছে, সবার অনেক অ্যাপ্রিসিয়েট। আমার ড্রেস দেখে, আমার কস্টিউম আউটফিট দেখে সবাই বুঝে ফেললো যে আমি বাংলাদেশি। তো আবার আমার ফেস দেখে সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে তুমি কেন আসছো। যখন আমি বললাম যে আমি আমার ফিল্ম নিয়ে এসেছি, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। তুমি তো তোমার বেড়ে ওঠা, তুমি এখনও সেই নোয়াখালীতেই থাকো, নোয়াখালীর একটি প্রত্যন্ত অঞ্চলে তোমার বেড়ে ওঠা, সে থাকা, সেই জায়গা থেকে হচ্ছে ফ্রান্সের কান ফেস্টিভ্যাল, এই যে জার্নিটার মধ্যে তো নিশ্চয়ই অনেক স্ট্রাগলও আছে। তো আমি একটু জানতে চাই যে তোমার যে এলাকার মানুষজন, তোমার যে বন্ধু বান্ধব কিংবা তোমার যে আত্মীয় স্বজন, তোমার পরিবারের মানুষজন, তো এই যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন তোমাকে এখন কিভাবে আসলে দেখছে, কিভাবে মূল্যায়ন করছে? এটা বলতে আমার পরিবারের মানুষজন, বন্ধু বান্ধব তো শুরু থেকেই অনেক সাপোর্ট করে, এলাকার মানুষও খুব ভালো। তবে আমার কাজিন কয়েকজন আছে, কয়েকজন, একজন স্পেসিফিক যদি বলি, ও আমাকে, আমার খুব ভালো কাজিন, একদম আপন, ও আমাকে নিয়ে প্রচুর লেখালেখি করতো আগে, যে আমি বংশের নাম ডুবাবো, এগুলা টেগুলা লিখতো আপনি কোনো কারণ ছাড়াই লেখালেখি করতো। তো ও যদি দেখে ইন্টারভিউটাতে ও বুঝবে যে কাকে বলছি আমি। আমার সকল কাজিন খুব ভালো, কিন্তু ও ছাড়া। তো এখন দেখলাম ও আমাকে আবার লেখালেখি করে, শুভকামনা, দেশের গর্ব। যে একসময় তোমাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা লিখতো, সে এখন বলে দেশের গর্ব। মানে বুঝতেই পারছেন, এখন তো মানে এখন পরিচয় দিচ্ছে ওর কাজিন। আচ্ছা, একটা টাইমে ও মানে লিখতো, এগুলো লেখালেখি করতো, এগুলোর জন্য আমার আব্বু অনেক বকাবকি করছে ওকে, ওর বাবাকেও বিচার দিছে। এখন মানে যখন তুমি ডুয়েল কণ্ঠে হচ্ছে গান গাওয়া শুরু করলে, তখন নিশ্চয়ই তোমার বাবা মা বা তোমার ফ্যামিলি থেকে একটু বাধা নিষেধ নিশ্চয়ই ছিল যে না? কোনো ছিল না? আচ্ছা, ওনারা শুরু থেকেই, আমি আমার ডুয়েল ভয়েসে যখনই গান প্রথম, আমি তো ফেসবুকে পোস্ট করতাম, ওনারা দেখতো না এটা। তো যখনই আমি ডুয়েল ভয়েসে একদম মানে টিভি চ্যানেলে গিয়ে, রিয়েলিটি শোতে গিয়ে প্রথম একদম গাইলাম, তো এটা তো সারা দেশে অনেক ভাইরাল হয়ে গেল। তো তখনই সবাই এসে দেখালো ওনাদেরকে, দেখো তোমাদের ছেলে এরকম করছে। তো ওনারা তো খুব খুশি হয়েছে যে শুরুতেই, ওনারা ভাবছে শুরুতেই এত বড় প্ল্যাটফর্মে। রাইট। আচ্ছা আলামিন, একটু জানতে চাই যে এটাই হচ্ছে যে কান ফেস্টিভ্যালের মঞ্চে কি তুমি ডুয়েল ভয়েসে গান গেয়েছো? ওখানকার যে অডিয়েন্স ছিল তাদেরকে শুনিয়েছো? না, ওখানে গাই নাই। তবে আমি কান ফেস্টিভ্যালের শেষ করে যখন প্যারিসে ছিলাম, ঘুরতে গেলাম বন্ধুদের কাছে, কাজিনের কাছে, খালার কাছে। তো তখন আমি একটা আইফেল টাওয়ারের সামনে গিয়ে দেখলাম একটা স্ট্রিট সিঙ্গার খুব ভালো গান করছে। তো ওখানে সবাই ওনাকে কয়েন টয়েন দিচ্ছে। তো আমার একটা ড্রিম ছিল যে আমি আইফেল টাওয়ার আর নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে গিয়ে আমি কোনো সময় কোনো একটা টাইমে স্ট্রিট মানে এমনি গান গাইবো নর্মালি, যেভাবে হোক, কয়েন দিল দেখ। হ্যাঁ, তো তো এরপর আমি দেখেই মানে এই সুযোগটা মিস করতে চাইলাম না। আমি বললাম যে ভাইয়া, আমি বাংলাদেশ থেকে এসেছি। অনেকক্ষণ ধরে ওনাকে দেখলাম, অ্যাবজর্ব করলাম। এরপর লজ্জা শরম ভেঙে গিয়ে বললাম, ভাই আমি বাংলাদেশ থেকে এসেছি, আমিও একজন সিঙ্গার আপনার মতো। তো আমার একটা বিশেষত্ব আছে, আমি 2 কণ্ঠে গান গাইতে পারি। তো আপনি যদি চান আমি আপনার জন্য একটা গান গাইতে চাই। তো এরপর আমি গান গাইতে যখন গেলাম, দেখলাম যে ওখানে অনেক ইন্ডিয়ান মানুষ, ইন্ডিয়ান ফ্যান্স। তো আমার ইনস্টাগ্রামেরও বেশিরভাগ ফ্যান্স ইন্ডিয়ান। তো আমি ভাবলাম যে ওনাদের জন্য প্রথমে একটা হিন্দি গান করি, যেহেতু ওনারা বেশি এখানে। তো একটা হিন্দি গান গাইলাম। দেখলাম ওই হিন্দি গানটার সাথে সাথে অনেক বাংলাদেশি মানুষও আসছে। এই গানটা ছিল আগার তুম সাথ হো। ইন্ডিয়ান মানুষরা ভেবেছিল যে আমি এখানকার স্ট্রিট সিঙ্গার। তো তো আমাকে এটা ভেবে ওনারা অনেক কয়েন দিয়েছিল সামনে। তো এটা দেখে আবারও ভাইয়াটা বলে কি আরেকটা গান গাও। তো ততক্ষণে কিন্তু দেখলাম যে বাংলাদেশি অনেক জনে ছিল ওখানে। তো এবার একটা বাংলাদেশি গান গাইলাম, আমাদের হাবিব ভাইয়ার ভালোবাসবো বাসবো এই গানটা গেয়েছিলাম। তো খুব অ্যাপ্রিসিয়েট করেছিল সবাই ওখানে। এটা ড্রিম, একটা অন্যতম একটা ড্রিম পূরণ হয়ে গেছে ওখানে।
এক্স্যাক্টলি। কানের মঞ্চে যখন বিশ্বের বড় বড় তারকারা, যেখানে টম ক্রুজ ছিল, যেখানে হচ্ছে ঐশ্বরিয়া রায় ছিল, সো এই যে এত এত বড় বড় মানুষদের সাথে যখন তোমার দেখা হলো, ওই মুহূর্তটা কেমন ছিল, তখন কেমন লাগছিল আমি টম আসলে? ক্রুজকে তো দেখি নাই, উনি আমি যাওয়ার আগেই এসেছিল, কিন্তু ঐশ্বরিয়া ম্যামকে দেখেছিলাম দূর থেকে, তারপর আলিয়া ভাটকে দেখেছিলাম, ইহসান খাত্তারের সাথে কথা হয়েছিল, একসাথে ছবি তুলেছিলাম, জাহ্নবী কাপুরকে দেখেছিলাম, কারণ জোহারকে দেখেছিলাম, আরো হলিউডেরও কয়েকজন অ্যাক্ট্রেসকে দেখেছিলাম। ভালোই লাগছে, মানে রিলে দেখেছিলাম এতদিন, এখন রিয়েলে তো ব্যাপারটা অন্যরকম। আচ্ছা আলামিন, আমি একটু তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাই আসলে, যেহেতু তুমি অ্যাক্টর হিসেবেও নিজেকে এস্টাবলিশ করে ফেলেছো এবং সিঙ্গার হিসেবে তোমার একটা আলাদা পরিচিতি আছে, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে? আলামিন অ্যাক্টর হবে নাকি সিঙ্গার হবে, নাকি দুইটা একসাথে? দুইটা একসাথে ট্রাই করব। আচ্ছা, কান থেকে ফিরে আসার পরে নতুন কোনো সিনেমার প্রস্তাব এসেছে তোমার কাছে? না, এখনো আমি শিওর বলতে যাচ্ছি না, এখনো যদি হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। ওকে ওকে, ঠিক আছে। একদম শেষ দিকে আমরা যাওয়ার আগে যারা তোমার ভক্ত আছেন বা যারা তোমার শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ও তার আগে একটু ব্যাপার আমি দর্শকদের বলে নিই। আলামিনের সাথে আমার সম্পর্কটা হচ্ছে 2 বছর আগে থেকেই। ওর যখন এই সিঙ্গিং ক্যারিয়ার মোটামুটি শুরু, তখন থেকে ওর সাথে আমার পরিচয় এবং খুব ভালো একটা বন্ডিং। আমি ওকে খুব স্নেহ করি এবং ছোটো ভাইয়ের মতো দেখি। ও আমাকে খুব মানে বড় ভাই হিসেবে খুব সম্মান করি, এটা আমার খুব ভালো লাগে। সেই সূত্রে হচ্ছে আমি ওকে আজকে তুমি বলেই সম্বোধন করছি। সো এটা আসলে অন্য কেউ অন্যভাবে নিবেন না। তো আমরা একদম শেষ দিকে, এবং শেষে যাওয়ার আগে তোমার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? ওনাদেরকে বলার জন্য আমার আসলে ভাষা নাই। ওনারা আমাকে নিয়ে যেই পরিমাণে লেখালেখি করতেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে আমার এই গান জার্নি নিয়ে, আমার মানে বিগিনিং নিয়ে লেখালেখি করতেছে, কিভাবে আমার স্ট্রাগলটা সব লেখালেখি করতেছে। তো সত্যি আমি মুগ্ধ ওনাদেরকে নিয়ে। আর যারা আমাকে আগে হেড কমেন্ট করতো, ব্যাড কমেন্ট করতো, এখন ওনারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। তো এটাই অ্যাচিভমেন্ট এক্স্যাক্টলি। তো আমি ওনাদেরকে থ্যাংক ইউ জানাবো যারা আমাকে ব্যাড কমেন্ট করতো। তারা আমার কাছ থেকে মূলত ভালো কিছুই আশা করেছিল এতদিন, তো হয়তো দিতে পেরেছি বা সামনে আরও দিব। তো এখন ব্যাড কমেন্ট আর নাই বললেই চলে। তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, ভালোবাসে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আলামিন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যাওয়ার আগে তোমার কণ্ঠে একটা বাংলা গান দ্বৈত কণ্ঠে শুনতে শুনতে অনুষ্ঠানটা শেষ করব। ওকে, আমি এখন যে গানটি করছি, এই গানটি আমাদের সবার প্রিয় ইমরান ভাইয়া এবং পূজা আপুর গাওয়া একটি গান, তুমি দূরে দূরে থেকো না। তো তুমি দূরে দূরে আর থেকো না, এই চোখে দেখো না, তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না, তুমি দূরে দূরে আর থেকো না। আজ তোমায় আমি এনে দেব জোছনা, তুমি কাছে এসে আমার কাছে বসো না, হো আজ তোমায় আমি এনে দেব জোছনা, লা 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 লা, তুমি কাছে এসে আমার পাশে বসো না, প্রেমের দরজা খুলো না, ভালোবাসি বলো না, তুমি দূরে দূরে আর থেকো না।